আমার এই চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। গ্রুপ সি এবং ডি পরীক্ষা যে সামনে পরীক্ষা আছে, সেই সামনে পরীক্ষার জন্য যে প্র্যাকটিস সেট, তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, দেখো অনেক কমন কোশ্চেন পেয়ে যাবে। গত যে 30/11/2025 সালে যে ডব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় আমার এই কোশ্চেন গুলো থেকে অনেক কোশ্চেন কমন আছে, ধাঁচ কমন আছে। কোশ্চেন তো পুরোপুরি তোমরা কমন পাবে না, ধাঁচ অবশ্যই কমন পাবে। তাহলে ধাঁচগুলো দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও এবং অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে থাকো। চলো যাই, অঙ্কগুলো করা যাক। এই ভিডিও প্রথম প্রশ্ন যেটা বলছে, আমাদের একটি বস্তুর বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে বিক্রি করায় বিক্রয় মূল্য 480 টাকা হলো। তাহলে ক্রয় মূল্য আমাদের বার করতে বলছে। ক্রয় মূল্য কত? আমাদের টেকনিক গুলো ধরতে হবে। আমাদের কি বলেছে? 20% ক্ষতিতে বিক্রি করছে কার উপর? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। তাহলে আমাদের বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাহলে ক্ষতিটা আমরা পেয়ে যাবো। তাহলে ক্ষতিটা আমাদের কি কতটা আসছে দেখো, ক্ষতিটা আমাদের কি করে বার করবো? তাহলে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য যদি আমাদের 480 টাকা হয়, তাহলে ক্ষতি সমান সমান হবে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি আছে, মানে 20% বার করে নাও। বিক্রয় মূল্যের উপর আমরা 20% বার করে নেবো। তাহলে 20 ইন্টু 100, দুটো শূন্য কেটে গেল। তাহলে 8 দিয়ে 16, 9 দিয়ে 4 দিয়ে 8, 96 টাকা। তাহলে 96 টাকা ক্ষতি হলো। তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য হয়ে যাবে আমাদের, ক্রয় মূল্য সমান সমান হয়, যখন ক্ষতি হয় তখন ক্রয় মূল্য সমান সমান হয় বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের কত টাকা? বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা বিক্রয় মূল্য, আর ক্ষতিটা হয়েছে আমাদের 96 টাকা। আবার বলছি আমাদের, যখন আমাদের কি হবে, আচ্ছা এটা আগে যোগটা আমি করে নিই। 6 আর এটা হচ্ছে আমাদের 7, এটা হচ্ছে আমাদের 5। তাহলে 576 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। 576 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, হচ্ছে 576 টাকা। অতএব ক্রয় মূল্যটা আমরা পেয়ে গেলাম। আমি বলছিলাম, যখন আমাদের বিক্রয় মূল্যের উপর ক্ষতি বার করতে বলবে, ক্রয় মূল্য বার করতে বলবে, তার মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্ষতি, আর লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান হচ্ছে লাভ। এবার ক্রয় মূল্য বার করতে গেলে যখন লাভ হবে তখন এটা মাইনাস করতে হবে লাভটা, আর যখন আমাদের ক্ষতি হচ্ছে তখন বিক্রয় মূল্যের সাথে ক্ষতিটা প্লাস করতে হবে। এইভাবে আমরা অঙ্কগুলো করবো। অঙ্কগুলোকে পড়ে আমরা ফার্স্টে বুঝে নেব। এই অঙ্কটা দেখো একটা ইন্টারেস্টিং অঙ্ক। আমি সব অঙ্কগুলোই দেখবে, সব ধরনের অঙ্ক আমার এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা। 1 থেকে 100 স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে 1 থেকে যে 100 আছে, 1 থেকে যে 100 সংখ্যা আছে, সেই স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত হবে? এর জন্য একটা সূত্র আছে, মনে রাখবে সূত্রটা। n ইন্টু, মানে লাস্টের পার্ট ইন্টু n প্লাস 1/2। যোগফলটা আমরা যদি বার করি, তাহলে গড় বার করতে আমাদের সময় লাগবে না, বাই 2। এবার আমরা যখন গড় বার করবো, তখন গড়টা কি করে বার করে? গড় সমান সমান হবে, তাহলে গড় সমান সমান হবে যোগফল বাই টোটাল সংখ্যাটাকে দিয়ে ভাগ করতে হয়, ইন্টু 100 যোগ 1 মানে হচ্ছে 101 বাই 2, এটা হচ্ছে টোটাল যোগফলটা, ইন্টু 100। 100 দিয়ে আমরা ভাগ করলাম মানে গড় বার করার জন্য। তাহলে 100 আমাদের কেটে গেল। তাহলে 101 কে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে 50.5। 50.5 হয় আমাদের ভাগফলে। 101 কে 2 দিয়ে ভাগ করলে হয় 50.5 হচ্ছে আমাদের আনসার। তাহলে বি এর আনসারটা হচ্ছে আনসার। আনসার গুলো ওরা সেভাবে আমি তৈরি করার চেষ্টা করেছি, যেন আনসার দেখে আমরা কোনো রকমে বুঝতে না পারি, ওরাও সেভাবেই তৈরি করবে। পরের কোশ্চেনটা দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে। দুটি সংখ্যার অনুপাত, একটা হচ্ছে 2:3, তাহলে একটা হচ্ছে 2:3 অনুপাত দেওয়া আছে আমাদের, এবং এদের গসাগু, গসাগুটা কত? গসাগুটা হচ্ছে 3 হলে সংখ্যা দুটি কত? তাহলে সংখ্যা দুটো আমরা এই অপশন টেস্ট করেও করতে পারি, আর অপশন টেস্ট যদি তুমি না করো তাহলে আমরা অঙ্কগুলো করে দিতে পারি, এমনিও করতে পারি। কিভাবে করবো? তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটা হচ্ছে 2x, একটা সংখ্যা হচ্ছে, প্রথম সংখ্যাটা আমি ধরছি 2x, আর দ্বিতীয় সংখ্যাটা আমি ধরছি 3x। এবার এদের গসাগু কত? এই 2x আর 3x এর গসাগু হবে, কমন হবে x। তাহলে x সমান হয়ে গেল আমাদের কত? x সমান হয়ে গেল আমাদের 3। তাহলে x সমান হয়ে গেল কত? x সমান হয়ে গেল 3। তাহলে সংখ্যা দুটো কত হচ্ছে? মান বসে দাও তুমি। গসাগু কি করে হলো? কমন, সবসময় কমন গুলো আমাদের নিয়ে গসাগু হয়। তাহলে লসাগু হলে আমাদের সবগুলো নিতে হয়, আর কমন গুলো একবার করে নিতে হয়। আর গসাগুর বেলায় আমাদের শুধু কমনটা আসে। এক্সটা দুটোতেই আছে, এখানেও আছে, এখানেও আছে, ওই জন্য গসাগুটা x হলো। এখানে 2 আর 3, এখানে কোনো কমন নেই, ওই জন্য আমাদের গসাগুটা কত হলো? x হলো। তাহলে আমাদের সংখ্যা হচ্ছে একটা 6 আর একটা হচ্ছে 9। এইদের অনুপাত হবে 2:3 এবং গসাগু হবে 3। আর তাহলে অপশনটা হয়ে যাচ্ছে আমাদের সি এর অপশন। অঙ্কগুলো সহজ, কিন্তু আমাদের করতে হবে। মেন কথা হচ্ছে অঙ্কগুলো আমাদের না করলে, প্র্যাকটিস না করলে আমরা মনে রাখতে পারবো না। এখানে আবৃত দশমিক সংখ্যা একটা দেওয়া রয়েছে 0.15 পুনঃপুনিক। 15 পুনঃপুনিক, 5 এর উপর কিন্তু পুনঃপুনিক আছে, মাথায় রাখতে হবে। ভগ্নাংশে প্রকাশ করলে হর ও লবের পার্থক্য আমাদের বার করতে বলছে। হর এবং লবের পার্থক্য কি হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এটাকে আগে ভগ্নাংশ করি। ভগ্নাংশ কি করে করবো? আমরা পুনঃপুনিক সংখ্যাকে, পুরো সংখ্যাটাকে আগে আমরা লিখে নেব, মাইনাস করবো, যেটির উপর পুনঃপুনিক নেই সেটা মাইনাস। বোঝা গেল? পুনঃপুনিক নেই, 1 এর উপর 0 লেখা দরকার নেই, 0 1 লিখলেও যা, আর 1 লিখলেও তাই।
আবার নিচে আমরা জটা পুনঃপুনিক আছে তটা নয়, এবং দশমিকের পরে জটা ঘর ফাঁকা আছে তটা শূন্য, তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে আমাদের হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে 14/90। এবার এটাকে আমরা যদি 2 দিয়ে কেটে দিই, তাহলে এটা হয়ে যায় 7 2 14, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 45 2 90। তাহলে হর আর লবের পার্থক্য হচ্ছে 45 হচ্ছে হর, নিচেরটাকে বলা হয় হর, উপরেরটাকে বলা হয় লব। তাহলে পার্থক্য হয়ে গেল কত? তাহলে পার্থক্য হয়ে যাবে তাহলে 38। তাহলে আনসার হয়ে যাচ্ছে আমাদের 38। হর ও লবের পার্থক্য, হর হচ্ছে 45, লব হচ্ছে আমাদের 7। এভাবে আমরা অঙ্কগুলো করতে থাকবো। পরের অঙ্কটা দেখো। এই সংখ্যাটা কি ধরনের সংখ্যা? খুব সহজ সহজ কিছু কিছু অঙ্ক খুব সহজ থাকবে, কিছু কিছু অঙ্ক কঠিন থাকবে। তোমাদের অঙ্কগুলোকে আমাদের করতে হবে মন দিয়ে, তাহলে আমরা অঙ্কগুলো করে উঠতে পারবো। আমাদের বলছে 0.3 পূর্ণমূলিক সংখ্যাটি কি ধরনের সংখ্যা? এটা কি ধরনের সংখ্যা তোমরা কে বলতে পারো? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে? নয়, পূর্ণ সংখ্যা নয়, দশমিক আছে পূর্ণ সংখ্যা নেই। স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে যেগুলো হচ্ছে 1 2 0 0 1 2 3, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। -2 -3 -1 -2 -3, এগুলো সবাই হচ্ছে পূর্ণ সংখ্যা ডট ডট করে। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, 1 2 3 4, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অমূল্য সংখ্যা কোনগুলো? যেগুলো আমাদের কি হয়, দশমিকের হিসাবে যদি আমরা অমূল্য সংখ্যা বলতে চাই, তাহলে আমাদের বলবো দশমিক এখানে শেষ হবে না, এবং আবৃত দশমিক হবে না, সেটা হবে অমূল্য সংখ্যা। তাহলে এটা হবে আমাদের মূল্য সংখ্যা হবে। তাহলে মূল্য সংখ্যা কেন? এটাকে আমরা হর ও লবের অনুপাত হিসাবে লিখতে পারবো, কারণ এটা হয়ে যাবে 3/9। 3/9 মানে হচ্ছে 1/3। 1/3 মানে হচ্ছে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে আমরা লিখতে পারলাম। তাহলে ওই জন্য আমাদের এটা হয়ে গেল কত? এটা হয়ে গেল আমাদের মূল্য সংখ্যা। এটা আমাদের মাথায় রাখবে। পরের অঙ্কটা দেখো। তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, এবং আরো আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো, আস্তে আস্তে অনেক প্র্যাকটিস সেট আসবে, এবং সামনে আমার যে আমাদের পরীক্ষাটা হয়ে গেছে ডব্লিউবিপি, তারও আমি সলভ দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি সলভটা দিয়ে দেবো। আমি পারছি না, একটুখানি চাপের মধ্যে আছি বলে আমার ভিডিওগুলো বানাতে একটু টাইম লাগছে, তবে আমি চেষ্টা করবো সবগুলোই দিয়ে দেওয়ার। একটি ড্রামের একটা অংশ বালি, 5-এর 8 অংশ বালি আছে, একটা ড্রাম আছে, এবং 1-এর 4 অংশ পাথর আছে, এবং বাকি অংশ চুন আছে। তাহলে ড্রামের মোট অংশ হচ্ছে 1, আমরা 1 অংশ ধরলাম। আচ্ছা, বাকি অংশ মানে হচ্ছে মাইনাস করব। কত? 5-এর 8 অংশ আছে আমাদের বালি, আর 1-এর 4 অংশ আছে আমাদের পাথর। এই দুটোকে আমাদের যোগ করো। এই দুটো যোগ করলে আমাদের এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের কি হবে? এটা যদি করি তাহলে 8 হচ্ছে লসাগু, এটা হলো 5 প্লাস 2 মানে 4 2 8। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 1 মাইনাস, এটা হয়ে যাচ্ছে 7/8। তাহলে বিয়োগ করে দিলে হচ্ছে বাকি অংশ পেয়ে যাচ্ছে আমরা 1-এর 8। 1-এর 8 অংশ বলছে ড্রামে 100 ঘন মিটার চুন থাকলে, মানে চুন, বাকি অংশ চুন, তাহলে এই অংশটা সমান হচ্ছে চুন। তাহলে 1-এর 8 অংশ সমান যদি 100 ঘন মিটার হয়, 100 ঘন মিটার হয়, তাহলে 1 অংশ সমান কি হবে? 1 অংশ সমান হলে এটা উল্টে যাবে, 100 ইন্টু 8-এর 1 হয়ে যাবে। তাহলে এটা 8 দিয়ে গুণ হয়ে গেল আর কি, এক কথায়। তাহলে এটা হয়ে যাচ্ছে 800। তাহলে 800 ঘনমিটার আছে। বি এর অপশনটা হচ্ছে রাইট আনসার। 800 ঘনমিটার আমাদের কি আছে? ড্রামের আয়তনটা হচ্ছে 800 ঘনমিটার। 7 নম্বর অঙ্কটা দেখো। তোমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে থাকো, একদম ইন্টারেস্টিং অঙ্ক আছে, থাম্বনেলেই দেখতে পেয়েছো। দুটি ট্রেন যথাক্রমে 50 কিমি ও 32 কিমি কিমি পার ঘন্টা আর 32 কিমি পার ঘন্টা বেগে একই দিকে যাচ্ছে। দুটো ট্রেন একই দিকে যাচ্ছে। দেখো অঙ্কগুলো টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্কগুলো অনেক সময় হবে। তাহলে আমাদের একই দিকে যাচ্ছে, একটা হচ্ছে 50 কিমি পার ঘন্টা আছে, আর একটা আছে আমাদের কত কিমি পার ঘন্টা? একটা আছে আমাদের 32 কিমি পার ঘন্টা। ট্রেন দুটির দৈর্ঘ্য দেওয়া আছে। একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, যেটা প্রথমে 52 যাচ্ছে সেটা 200 মিটার, আর যেটা 32 এ যাচ্ছে সেটা 80 মিটার হলে একটি অপরটিকে কত সময় অতিক্রম করবে? অতিক্রম একই দিকে যাচ্ছে, তখন যার স্পিড বেশি সে অতিক্রম করবে, যার স্পিড কম। তাহলে আমাদের এই যে 32 ওয়ালা ট্রেনটা এটাকে অতিক্রম করে যাবে কে? 50 কিলোমিটার যার স্পিড আছে সেই। তাহলে আমাদের এখানে একটা স্পিড বার করতে হয়, যেটাকে বলা হয় আপেক্ষিক বা রিলেটিভ বেগ। রিলেটিভ বেগ বা আপেক্ষিক বেগ আমাদের বার করতে হয়। আপেক্ষিক বেগ বার করবো আমরা, আপেক্ষিক রিলেটিভ বেগ, রিলেটিভ ভেলোসিটি বার করবো। তাহলে 50 থেকে 32টা বাদ দিয়ে দাও, এই সরি 50 থেকে আমরা 32টা বাদ দিয়ে দেবো। তাহলে 50 থেকে 32 বাদ দিলে হচ্ছে 18 কিমি পার ঘন্টা। এবার 18 কিমি পার ঘন্টায় ও এগিয়ে যাবে, বেশি এগোবে। যার 18 কিমি পার ঘন্টা বেশি বেগ আছে সে বেশি এগোবে। এটাকে আমাদের মিনিট পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে করো। মিটার কিলোমিটার আছে, তাহলে মিটারে নিয়ে গেলে 1000 দিয়ে গুণ, আর নিচে হচ্ছে 3600 দিয়ে ভাগ। এটা আমি অনেকটা আমার অঙ্কেই করা আছে। দেখো এটা কেটে গেল, দুটো শূন্য, এটা হচ্ছে 18 দিয়ে 36, এটা হচ্ছে 5 দিয়ে 10। তাহলে 5 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের গতিবেগ। মিটার পার সেকেন্ডে করলে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের গতিবেগ। হলো।
এবার আমাদের ডিস্টেন্স কতটা পার করতে হবে, দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল আমাদের ডিস্টেন্সটা পার করতে হবে 180 মিটার প্লাস 200 মিটার। এই টোটাল দৈর্ঘ্য পার করতে হলে আমাদের দুটো ট্রেনের দৈর্ঘ্য পার করতে হবে, তাহলে একটা ট্রেন আর একটাকে অতিক্রম করতে পারবে, তাহলে 380 মিটার আমাদের যেতে কত সময় লাগে বার করলেই হয়ে যাবে। তাহলে টাইম ইকুয়ালস টু হয় ডিস্টেন্স বাই ভেলোসিটি, ডিস্টেন্স হচ্ছে আমাদের 380 আর ভেলোসিটি হচ্ছে 5, তাহলে এটা কেটে দাও, এত সেকেন্ড, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 5 7 35 আর 5 6 30, তাহলে 76 সেকেন্ড সময় লাগবে। কত সেকেন্ড সময় লাগলো, তাহলে 76 সেকেন্ড আমাদের সময় লাগবে। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কগুলোকে করব, বোঝা গেল আশা করি অঙ্কটা। পরের অঙ্কটা দেখো কি বলছে, দুটি ব্যাংকে কিছু কিছু অঙ্ক কিছু একটু বড় বড় থাকে, ওই জন্য আমি বড় বড় কিছু অঙ্ক দিয়েছি। দুটি ব্যাংকে যথাক্রমে 500 টাকা করে কিছু সময়ের জন্য রাখা হলো এবং সরল সুদের পার্থক্য হচ্ছে 20 টাকা। 500 টাকা করে রেখেছে, সরল সুদের পার্থক্য 20 টাকা হলে কত সময়ের জন্য টাকা রাখা হয়েছিল। ব্যাংক দুটির সুদের হার, প্রথম ব্যাংকের সুদের হার হচ্ছে 6% আর দ্বিতীয় ব্যাংকের সুদের হার হচ্ছে 5%। তাহলে আমরা কি করব, আমরা একটা সমীকরণ জানি i = PRT/100। তাহলে পিআরটি প্রথম সুদ হচ্ছে আমাদের 500 গুণ 500, প্রথম ব্যাংকের সুদটা আমরা বার করছি 500 গুণ 6, পিআরটি টি তো জানি না, টি টি থাক, PRT/100, টি মানে বছর, কত বছরের জন্য, মাইনাস এটা দুটোর পার্থক্য, আবার এটা হচ্ছে 500 গুণ 4 5 সরি গুণ 5 গুণ টি বাই 100। এই পার্থক্যটাই হচ্ছে আমাদের 20 টাকা বলেছে ওরা, 20 টাকার সাথে সমান করে দিলাম, তাহলে এখানে কেটে যাচ্ছে 0 0, এখানেও 0 0 কেটে গেল, 5 6 30টি মাইনাস 5 5 25টি ইকুয়ালস টু 20। তাহলে 30 থেকে 25 বাদ দিলে হচ্ছে 5টি ইকুয়ালস টু 20। তাহলে টি ইকুয়ালস টু, এটা করতে খুব একটা টাইম লাগবে না, টি ইকুয়ালস টু হচ্ছে 20/5 মানে হচ্ছে 4 বছর, 20/5 মানে হচ্ছে 4 5 20 মানে হচ্ছে কত, 4 বছর জন্য টাকাটা রেখেছিল। কত দিনের জন্য, 4 বছরের জন্য। এভাবে কিছু কিছু অঙ্ক থাকে, করতে একটু টাইম লাগবে, কিন্তু করতে আমাদের কিছুই টাইম লাগবে না। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% কমালে এবং প্রস্থ 20% বৃদ্ধি করলে, দেখো দৈর্ঘ্যটা 20% কমাচ্ছে, প্রস্থ আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, আয়তক্ষেত্রটা বর্গক্ষেত্রে চলে আসে, মানে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাচ্ছে। তাহলে বলছে যে তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য প্রস্থের, তাহলে দৈর্ঘ্য ধরে নাও এ, প্রস্থ ধরে নাও বি। এবার 20% কমাচ্ছে, তাহলে কত হবে, আগে ছিল 100, এখন হয়ে যাচ্ছে 80। আগে ছিল 1 এ, তাহলে কত কমবে, 1 এ কমবে তাহলে 80/100। তাহলে এ তে কত, এ হলে কত হবে, 80a/100, 20% কমিয়ে দিলাম। একই রকম ভাবে প্রস্থটা কি হচ্ছে দেখো, প্রস্থটা বি ছিল, তাহলে 20% বাড়াচ্ছে, তাহলে 120b/100 হবে, বাড়ার পরে প্রস্থটা হবে 120b/100। এবার এই দুটো বর্গক্ষেত্রে পরিণত হয়, এটা যখন বর্গক্ষেত্রে পরিণত হবে তখন দৈর্ঘ্য প্রস্থ সমান, মানে বাড়ার পরে এটার সাথে এইটা আমাদের কিন্তু সমান হয়ে যাবে। তাহলে আমাদের 80a/100 সমান সমান, আমি দেখো কোনো কাটাকাটি করিনি, কারণ কি আমি বুঝতে পারছি এটা যখন আমি সমান করব, এটাই হচ্ছে প্র্যাকটিস করার রুলস। আমাদের প্র্যাকটিস করলে কখন কাটাকাটি করব কখন কাটাকাটি করব না, এটা আমাদের মাথায় থাকবে। এটা দেখো কেটে যাচ্ছে, এবার আমাদের a বাই b এর মানটা বার করতে হবে। a বাই b সমান সমান হচ্ছে 120/80, এটা কাটবে, এটা কাটবে, 4 দিয়ে 3 4 12, এটা 4 দিয়ে 8, তাহলে কত হচ্ছে 3/2, তার মানে হচ্ছে 3:2। তাহলে আনসারটা হয়ে গেল আমাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা হচ্ছে 3:2। দেখো অনুপাত থেকে অঙ্ক 3:2, এটা হচ্ছে আনসার। অনুপাত থেকে অঙ্ক কিন্তু কিরকম ঘুরিয়ে দিয়েছে, এ ধরনের অঙ্ক কিন্তু তোমরা কোনো বইয়ে পাবে না, আমার এগুলো নিজে থেকে তৈরি করা অঙ্ক, এবং আমি তোমাদের জন্য ভেবেই অঙ্কগুলোকে তৈরি করেছি যে বিভিন্ন নতুন নতুন ধরনের অঙ্ক আমরা কি কত রকমের পেতে পারি। পরে দেখো, পরের অঙ্কটা দেখো, তিনটি ধারাবাহিক জোড় সংখ্যার যোগফল 942, মধ্যের সংখ্যাটি কত। বলছে ধারাবাহিক জোড় সংখ্যা, ধারাবাহিক মানে হচ্ছে পরপর জোড় সংখ্যা, ধারাবাহিক কথার হচ্ছে পরপর, ধারাবাহিক কথার অর্থ পরপর। জোড় সংখ্যা আমরা তো জানি 2 4 5 6 7, এগুলো 2 4 6 8 10 12, এগুলো হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যদি হয়, তাহলে আমরা যদি মধ্যের সংখ্যাটা এক্স ধরি, ধরো টার্গেটটা দেখো কিরকম, তার আগেরটা 2 কম হবে, যদি ধরো 4 হয় তাহলে তার আগেরটা 2 হবে, মানে 2 কম, তারপরেরটা কিন্তু x+2 হবে। দেখো কেন হচ্ছে, কেন হচ্ছে বোঝা গেল, এটা যদি 2 হয়, এটা যদি 6 হয়, এটা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে এটা যদি 6 হয়
তাহলে এটা 4 হবে। ধারাবাহিক যেহেতু পরপর 4 এর পরে 6 হবে, তারপরে এটা 8 হবে, মানে 2 বেশি। ওই জন্য আমরা এইভাবে করলাম, কিন্তু এটা তো হবে না, এটা আমি কেটে দিচ্ছি বোঝানোর জন্য বললাম। এটা যোগফলটা বলেছে, যোগ করে নাও। যোগফলটা বলেছে কত? যোগফলটা বলেছে 942। মধ্যের সংখ্যাটা x আছে, তাহলে এই 2 প্লাস এই 2 মাইনাস, কেটে গেল। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3x, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করলে হয়ে যেত। আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, তোমরা 3 দিয়ে ভাগ করে দেবে, তাহলে হয়ে যাবে। তাহলে x এর মানটা আমাদের বার করতে বলেছে। x এর মানটা হচ্ছে 942/3, 942/3। 3 দিয়ে আমি আগেই বললাম 3 দিয়ে ভাগ করলে হয়ে যেত। তাহলে 3 3 এ 9, 3 1 এ 3, 3 4 12। তাহলে মধ্যের সংখ্যাটা হচ্ছে 324, এই সরি 314। মধ্যের সংখ্যাটা হয়ে গেল আমাদের কত তাহলে? 314। 5 এর সঙ্গে কত যোগ করলে -3 হবে? দেখো কত সুন্দর অঙ্ক। বলছে 5 এর সাথে কত যোগ করলে -3 হবে? যোগ করলে, তাহলে 5 এর সাথে কত যোগ করলে আমাদের -3 হবে? অপশন টেস্ট করতে পারো, অথবা আমরা কি করতে পারি দেখো, যে যেটা বলেছে উত্তরটা সেখান থেকে যোগ আছে, তার মানে 5 এর সাথে যোগ করতে বলছে, যোগ ফলটা থেকে আমাদের এটা বাদ দিতে হয়। তাহলে -3 হবে বলছে, -3 থেকে আবার -5 বাদ দেবো, তাহলে আমাদের হবে -8। উত্তরটা হবে কত? -8। ধরো এখানে মাইনাস আছে বলে আমাদের এরকম মনে হচ্ছে। ধরো তোমাকে বলেছি যে 5 এর সাথে কত যোগ করলে 8 হবে, তাহলে 8 থেকে আমরা কি করতাম? 5 এর সাথে কত যোগ করলে 8 হবে? তাহলে আমরা বুঝতে পারছি 3 হবে, 3 যোগ করলে, তাহলে যোগ ফল থেকে 5টা মাইনাস করলে সেটা হয়ে যাচ্ছে আমাদের আনসার। তাহলে 3 যোগ করলে হবে। তাহলে ওই জন্য আমরা কি করলাম, যোগ ফলটা থেকে সবসময় আমাদের যোগ বললে বিয়োগ করতে হয়, আর বিয়োগ বললে যোগ করতে হয়। তাহলে বিয়োগ করলাম, তাহলে -8 হলো আমাদের উত্তর। আশা করি বোঝা গেল। দুটো উদাহরণ দিয়ে আমি বোঝালাম। পরের অঙ্কটা, অঙ্কগুলো দেখো হেভি ইন্টারেস্টিং আছে, তোমরা শুধু প্র্যাকটিস করতে থাকো তাহলে হবে। 20 জন লোক 4 ঘন্টা করে কাজ করে একই কাজ 12 দিনে শেষ করে, তাহলে 15 জন লোক 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে আমাদের ঐকিক নিয়মে চলে যায়, এগুলো কিচ্ছু করা দরকার নাই। 20 লিখবে, 20 জন লোক 4 ঘন্টা, লাস্টে রাখবে আমাদের যেটা বার করতে বলছে, কত কত দিনে, দিনটা বার করতে বলছে, তাহলে আমরা দিনটা লাস্টে রাখবো, 12 দিনে শেষ করতে পারে। হলো, একজন লোক 1 ঘন্টা করে যদি কাজ করে তাহলে কত? দুটোই বেড়ে যাবে, একজন লোক কাজ করলে গুণ হবে, তাহলে 12 গুণ 20 গুণ 4 সব গুণ হবে। আবার যখন বাড়বে, 15 জন লোক হবে, তখন 8 ঘন্টা করে কাজ করলে সেটা তখন কমে যাবে আবার, তার মানে আমাদের এটাকে ভাগ হয়ে যাবে, তখন আমাদের কমে যাবে মানে কি, ভাগ হবে। তার মানে এটা দিয়ে আমরা ভাগ করে নেবো। কাকে ভাগ করবো? 15 গুণ 8, এই দুটো দিয়েই ভাগ। তাহলে এটা দিয়ে কেটে যাচ্ছে 4 2 8, এটা দিয়ে কেটে গেল 10, এটা দিয়ে কেটে যাচ্ছে 5 3 5 15, এটা হয়ে যাচ্ছে 3 4 12, এটা হয়ে যাচ্ছে 5 2 10, তাহলে কত হচ্ছে? 4 2 8, 8 দিনে শেষ করতে পারবে। কত দিনে? তাহলে 8 দিনে শেষ করতে পারবে। অঙ্কগুলো আশা করি ইন্টারেস্টিং অঙ্ক, ভালো লাগবে, করতে থাকো তোমরা, ভালো লাগবে। দেখো অঙ্কগুলো কমন পেয়ে যাবে। এই যে অঙ্কটা, এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের থাকে, হামেশাই থাকে, ক্যালকুলেশন করতে দেয় একটা ওরা। তাহলে আমাদের যোগফলটা বার করতে বলেছে, এটাকে 5 দিয়ে প্রথমে গুণ করতে হবে, গুণ করে এটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি 5 দিয়ে প্রথমে গুণ করি। তাহলে 5 এ 5 এ 25 এর 5 পরপর লিখে নেবে তোমরা, আমি যেভাবে করছি সেভাবেই করে। 5 এ 5 এ 25, 5 2 10, 7 2 12, 2 হাতে থাকে 1, 5 3 5 এ 15, আর 1 এ 16, 6 হাতে থাকে 1, দশমিক বসে গেল, 5 2 10 আর 1 এ 11 হলো। এবার আমরা বসে দিচ্ছি 0 25 6.3, এইভাবে আমরা যোগটা করে নেবো, দশমিকের যোগ। যদি না বুঝতে পারো এগুলোতে জিরো বসে নেবে। দশমিকটা যেন সোজাসুজি আমাদের থাকে, একই জায়গায় দশমিকটা আমাদের থাকতে হবে, সবসময় আমাদের দশমিকটা একই জায়গায় থাকতে হবে, মানে সোজাসুজি থাকতে হবে। বাকি দিক দিক সংখ্যাগুলো যাক, এটার সাথে 5 নেমে আসলো, 5 যোগ কিছু নেই, 5 আর 2 যোগ করলে 7 হলো। এটার সাথে দেখো 2 6 আর 2 8, 8 আর 3 11, 1 দশমিক হলো, হয়ে যাচ্ছে আমাদের 6 আর 7 আর 1 8, 18, 18.175। উত্তরটা দেওয়া হয়নি, যাই হোক 18.175 হবে। উত্তরটা হয়ে গেল 18.175। এইভাবে আমরা অঙ্কগুলোকে করব। পরের অঙ্কটা দেখো কি বলছে, একজন লোক 540 টাকা খুচরো করায় 5 টাকা ও 10 টাকা সমান সংখ্যক নোট পেল। দেখো কত সুন্দর অঙ্ক, 5 টাকা ও 10 টাকা সমান সংখ্যক নোট পেল। তাহলে আমরা 5 টাকার নোটও ধরে নিচ্ছি, 5 টাকার নোট ধরে নিচ্ছি এক্সটি, আর 10 টাকার নোটও ধরে নিচ্ছি আমি এক্সটি, 10 টাকার নোটও ধরে নিচ্ছি আমি এক্সটি, সমান সংখ্যক যেহেতু। তাহলে আমাদের সুবিধা হলো ধরে নেওয়াটা, সমান সংখ্যক নোট পেলো। তাহলে টাকা কত হবে? আমাদের যদি দুটো 5 টাকা নোট হয় তাহলে 5 দিয়ে 10 টাকা, তিনটে হলে 3 5 15, চারটে হলে 4 5 20। তাহলে আমাদের এক্সট্রা যদি নোট হয় তাহলে আমাদের টাকার পরিমাণটা হবে 5x প্লাস 10x, 10 টাকা নোটের জন্য 10x ইকুয়াল টু, এই টাকাটা কত টাকা খুচরো করছে? 450 টাকা খুচরো করেছে। এই হলো আমাদের সমীকরণ। এটা হলো আমার সমীকরণ। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 15x সমান সমান হয়ে যাচ্ছে আমাদের
কত 450, তাহলে x সমান কত হবে, তাহলে x সমান সমান হয়ে যাচ্ছে 450 বাই 15, তাহলে 3 15 45, একবারে 15 দিয়ে কেটে দিচ্ছি আমি, 3 15 45, তাহলে 30, তাহলে আমাদের x এর মান বেরোলো 30, তার মানে দুটোই হচ্ছে 30, কোনটা না 10 টাকার নোটও 30, 5 টাকার নোটও 30, কোনটা বার করতে হবে, 5 টাকার নোট, তাহলে 30 টি, 10 টাকার নোট বললেও 30 টি হতো, সমান যেহেতু। পরের অঙ্কটা দেখো, 1000 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা কিন্তু যোগের অঙ্ক আছে, আমি কিন্তু এটাকে বিয়োগ করে দিয়েছি, 1000 থেকে কত বিয়োগ করলে, অঙ্কগুলো কিভাবে করবো, আমি 1000 দিয়েছি, যদি বড় থাকে তাহলে আমরা কিভাবে করতাম, আমাদের বর্গমূল করতে হবে। বর্গমূল করার রুলস যেটা হচ্ছে সেটা হচ্ছে 0 0 নিলাম, এখানে দশমিক করলাম। আচ্ছা, প্রথমে দুটো করে ঘর আমাদের চুজ করতে হয়, 10 আছে তাহলে 3 3 এ 9 হবে, 3 3 এ 9 হবে, ঠিক আছে, এটা 1 নামলো, এটা ডবল 0 হলো, এইটা ডবল এখানে চলে আসে, 3 2 6। এবার কত বসাবো, 2 বসালে কিন্তু বেশি হয়ে যাবে, 2 বসালে বেশি, 1 বসিয়ে না, তাহলে 1 বসালে 61, এটা বিয়োগ করো, এটা বাড়তিতে আমাদের বিয়োগ করতে হবে, এটা হয়ে যাচ্ছে 9, এটা হয়ে যাচ্ছে 3, তাহলে 39 যদি আমরা বিয়োগ করি, এই যে বাড়তি সংখ্যাটা যেটা ভাগশেষ থেকে যাচ্ছে সেটাকে আমরা যদি 1000 থেকে বিয়োগ করে দিই, তাহলে আমাদের একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তার মানে 31 এর বর্গ হবে, 31 এর বর্গ হবে সেই সংখ্যাটা, তাহলে কত বিয়োগ করতে হবে, তাহলে আমাদের 39 বিয়োগ করতে হবে। আর যখন যোগের কেস আসে তখন এইটা কিন্তু 1 2 দিয়ে দিতে হতো, যোগ থাকলে কিন্তু 2 দিয়ে, তারপরে আমরা এই নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করতাম, এভাবে আমরা করতাম। এই ছিল আমার লাস্ট অঙ্ক আমাদের। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে যে ভালো লাগছে অঙ্কগুলো করে তোমাদের উপকার হচ্ছে, কমেন্ট করে জানাবে, এবং আমি আরো কি ধরনের ভিডিও তৈরি করতে পারি তোমাদের উপকারে আসতে পারে সেগুলো আমাকে কমেন্টে জানাবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।